হচ্ছে আমি আগেই বলেছি এটা একটা রাজনৈতিক বিষয়, কাজেই সর্বোচ্চ পর্যায় থেকে যখন আমাদেরকে নির্দেশনা দেওয়া হবে আমরা তখনই কাজ করব। আর আমরা হয়তো এই এফওসি যেটা সামনে হতে যাচ্ছে সেখানেও কিন্তু হয়তো এই বিষয়ে আলোচনা করার অবকাশ থাকবে। তখন হয়তো জিনিসটা আরো ক্লিয়ার হবে যে আমরা আসলে এই বিষয়টা কিভাবে দেখছি বা কি চাই। আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসির অফিস অব দ্য প্রসিকিউটর কর্তৃক প্রস্তাবিত উইটনেস প্রোটেকশন প্রোটোকল এটি চূড়ান্তকরণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এই বিষয়ে বিভিন্ন মন্ত্রণালয় সংস্থার মতামত গ্রহণ করা হয়েছে। উল্লেখ্য, আইসিসির প্রধান প্রসিকিউটর জনাব করিম আহমেদ খান আগামী 25 থেকে 28 নভেম্বর বাংলাদেশ সফর করবেন। এই সফরকালে তিনি মাননীয় প্রধান উপদেষ্টা এবং পররাষ্ট্র সচিবের সাথে সাক্ষাৎ করবেন এবং কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন। এবারের জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস মোট 25টি দ্বিপাক্ষিক বৈঠকে অংশগ্রহণ করেন, যেখানে প্রায় সব ক্ষেত্রেই রোহিঙ্গা সমস্যার কথা পর্যালোচনা করা হয়। এছাড়াও বাংলাদেশ এই বিষয়ে একটি উচ্চ পর্যায়ে সাইড ইভেন্ট আয়োজন করে। সেখানে মাননীয় প্রধান উপদেষ্টা 3টি প্রস্তাব দেন, যার অন্যতম ছিল অল স্টেক হোল্ডার্স কনফারেন্স আয়োজনের আহ্বান। অতি সম্প্রতি জাতিসংঘের মহাসচিবকে মাননীয় প্রধান উপদেষ্টা এই বিষয়ে উদ্যোগ গ্রহণের জন্য একটি চিঠি পাঠিয়ে বিশেষভাবে অনুরোধ জানান। এরই ফলশ্রুতিতে গতকাল ওআইসি এবং ইউরোপীয় ইউনিয়ন কর্তৃক যৌথভাবে উপস্থাপিত একটি রেজুলিউশন, যেটির নাম হচ্ছে মিয়ানমারের রোহিঙ্গা মুসলমান সহ অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের মানবাধিকার পরিস্থিতি, এই রেজুলিউশন জাতিসংঘ সাধারণ পরিষদের ৩য় কমিটিতে সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। জাতিসংঘের ১০৬টি সদস্য রাষ্ট্র এটি কো স্পন্সর করে, যা এই রেজুলিউশনের প্রতি ব্যাপক আন্তর্জাতিক সমর্থনের প্রতিফলন। রেজুলিউশনটিতে মিয়ানমারের রোহিঙ্গাদের স্বপ্রণোদিত, নিরাপদ এবং মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তন সহ এই সংকটের টেকসই সমাধানের লক্ষ্যে সামগ্রিক পর্যালোচনার মাধ্যমে একটি বস্তুনিষ্ঠ ও নির্দিষ্ট সময়সীমা নির্ভর পরিকল্পনা গ্রহণের জন্য সকল অংশীজনের সমন্বয়ে ২০২৫ সালে জাতিসংঘ কর্তৃক একটি উচ্চ পর্যায়ের কনফারেন্স আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সর্বসম্মতিক্রমে এই রেজুলিউশন গৃহীত হওয়া একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি, যা রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃঢ় প্রতিশ্রুতি ও সংহতির বহিঃপ্রকাশ। ভারতের বিভিন্ন গণমাধ্যমে বাংলাদেশ নিয়ে অপপ্রচার চলছে। বাংলাদেশের মানচিত্রে চট্টগ্রাম ও ইসকনের নানান দেশবিরোধী কার্যক্রম লক্ষ্য করা যাচ্ছে। এ ব্যাপারে পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি কিভাবে দেখছে? ভারতের বিভিন্ন গণমাধ্যমে বাংলাদেশ নিয়ে যে অপপ্রচার চলছে সেটি আমরা বাংলাদেশে অবস্থিত ভারতীয় হাইকমিশনকে বিভিন্নভাবে সময়ে জানিয়েছি। আমরা ভারতীয় কর্তৃপক্ষকে এটি জানিয়েছি যে আমাদের দুদেশের পারস্পরিক যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে তার পরিপ্রেক্ষিতে এই ধরনের বাংলাদেশ নিয়ে অপপ্রচার মোটেই কাম্য নয়। ভারতের ভিসা সেন্টার খোলার বিষয়ে কোনো অগ্রগতি পররাষ্ট্র মন্ত্রণালয়ে আছে কিনা, এই বিষয়টি আসলে গত সপ্তাহেও আমরা বলেছি যে ভিসা সেন্টার আসলে খোলা আছে, বাট ভিসা প্রদানের সংখ্যাটা সীমিত। তারা মূলত মেডিকেল এবং স্টুডেন্ট ভিসাকে এখন অগ্রাধিকার দিচ্ছে। বারবার তারা ম্যান পাওয়ার শর্টেজের কথা বলে আসছে। তো আমরা আশাবাদী তারা এই সমস্যা সমাধানে ভবিষ্যতে যথার্থ পদক্ষেপ নেবেন। একটি প্রশ্ন এসেছিল যে বাংলাদেশ এবং ভারতের মধ্যে ১০০রও বেশি এগ্রিমেন্ট MOU সাইন হয়েছে এবং আমাদের মাননীয় পররাষ্ট্র উপদেষ্টা মহোদয় বলেছিলেন যে এগুলো রিভিউ করা হবে। তো গত ১০০ দিনে এই ব্যাপারে কোনো রিভিউ করা হয়েছে কিনা, এই ব্যাপারে কোনো আপডেট আছে কিনা। প্রকৃতপক্ষে ভারত এবং বাংলাদেশের মধ্যে ইতোমধ্যে যেসব এগ্রিমেন্ট বা MOU, যেটাকে আমরা সমঝোতা স্মারক বলি, স্বাক্ষরিত হয়েছে, এটি বিভিন্ন মন্ত্রণালয়ের আওতাভুক্ত। সে কারণে সবার সাথে আলোচনা করে এই বিষয়ে পদক্ষেপ নেওয়া দরকার, যেটা একটু সময় সাপেক্ষ ব্যাপার। তো গত ১০০ দিনে হয়তো এই ব্যাপারে অগ্রগতি সীমিত, বাট আমরা আশা করছি যে আগামী দিনগুলোতে এ ব্যাপারে উল্লেখযোগ্য অগ্রগতি হওয়ার অবকাশ রয়েছে। একটি প্রশ্ন ছিল যে ভারতকে ট্রানজিট দেওয়ার মাধ্যমে বাংলাদেশ অনেক লাভবান হবে। ট্রানজিট বা করিডোর দেওয়ার আগে বিভিন্ন মাধ্যমে এমন খবর প্রকাশিত হয়েছিল। বিগত সরকারের আমলে ভারত থেকে মোট কত টাকা বা ডলার ট্রানজিট ফি পেয়েছে?
এক্ষেত্রে বলা যায় যে ট্রানজিটের বিষয়টি আসলে একাধিক মন্ত্রণালয়ে সম্পৃক্ত। এখানে যেমন বাণিজ্য মন্ত্রণালয় আছে, নৌ পরিবহন মন্ত্রণালয় আছে, এখানে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয়। কাজেই তাদের সাথে সবার সাথে আলোচনা করে আসলে এই ব্যাপারে সঠিক তথ্য পাওয়া যাবে। আমাদের কাছে এই সম্পর্কিত কোনো রেডি রেফারেন্স এই মুহূর্তে নেই। ঢাকা এবং করাচির মধ্যে ডাইরেক্ট এয়ার লিঙ্কের ব্যাপারে একটা কোশ্চেন ছিল। তো এ ব্যাপারে পাকিস্তান সরকারের পক্ষ থেকে সম্প্রতি আমরা একটি রিকোয়েস্ট পেয়েছি, যেটি প্রক্রিয়াধীন রয়েছে। আমরা আমাদের সিভিল এভিয়েশন মিনিস্ট্রিকে পাঠিয়েছি। এ ব্যাপারে হয়তো পরবর্তীতে ফার্দার আপডেট জানা যাবে। জুলাই হত্যাকাণ্ড নিয়ে জাতিসংঘ তদন্ত দলের রিপোর্টে কোনো আপডেট আছে কিনা, এ ব্যাপারে আপনারা জানেন যে গত মাসে শেষার্ধে জাতিসংঘ মানবাধিকার যে হাই কমিশনার মিস্টার ফলকার ট্রুপ বাংলাদেশ ভিজিট করেছিলেন এবং সেখানে তিনি বলেছেন যে এই তদন্ত দল কাজ করছেন এবং তারা মোটামুটি ডিসেম্বর মাসের মধ্যে তাদের প্রতিবেদন দেবেন, সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। তো আমরা আশা করছি সেই প্রতিবেদনটা পেলে আমাদের সরকার পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবেন। বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে যে ডিপ্লোম্যাটরা আছে তাদেরকে রিকল করা হয়েছে, তাদের কতজন ফেরত এসছেন সেই আপডেটটা জানতে চাওয়া হয়েছে। আমরা অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পরে কিন্তু বেশ কয়েকজন কর্মকর্তাকে রিকল করা হয়েছে। তাদের মধ্যে যেমন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা রয়েছেন, বিভিন্ন মন্ত্রণালয় থেকে ডেপুটেশনে এসছেন এমন কর্মকর্তা আছেন এবং চুক্তিভিত্তিক নিযুক্ত কর্মকর্তাও আছেন। তো চুক্তিভিত্তিতে যে 7 জন রাষ্ট্রদূত নিযুক্ত ছিলেন তাদের মধ্যে 6 জন অলরেডি দায়িত্বভার ত্যাগ করে বাংলাদেশে ফেরত এসছেন। অন্যান্য পর্যায়ে 4 জন কর্মকর্তার চুক্তি বাতিল বা শেষ হলেও তারা যেহেতু এখনো পররাষ্ট্র মন্ত্রণালয়কে রিপোর্ট করেননি, কাজে আমরা বুঝতে পারছি না তারা দেশে এসেছেন কিনা। এছাড়া ডেপুটেশনে নিযুক্ত 3 জন কর্মকর্তা রিকল হয়েছেন, তারা দায়িত্বভার ত্যাগ করেছেন কিন্তু এখনো পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগদান করেননি।